গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে কিন্তু দীঘা থেকে বাড়ি যাব। বেসিক্যালি কালকে তোমাদেরকে কিছু ঘোরাতে পারিনি। আমি কিন্তু দীঘাতে ঘুরতে আসিনি, একটু কাজে এসেছিলাম। আজকে বাড়ি যাওয়ার পথে কিছু জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো। যেমন হচ্ছে ফার্স্টে সি বিচ যাবো, নিউ দীঘা সি বিচ। তারপরে তোমার মোহনাটা তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দেবো, তবে কাছে যাবো না, কারণ গাড়ি পার্কিং করে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না, সেই জন্য আমি যাব না। তো ওখানে পুরো মাছের মার্কেট বসে, সেই জন্য আরও যাব না। আর তারপরে তাজপুর ঘুরবো, তাজপুর ঘুরে কিন্তু চলে যাব বাড়ির দিকে। তো আর কোথাও ঘুরবো না, তাজপুর ঘুরে বাড়ির দিকে যাব। মন্দারমণি আছে একটা জায়গা, কিন্তু মন্দারমণি আমি যাবো না। মন্দারমণি আমি অনেকবারই গেছি। চলো, হোটেলের সম্বন্ধে তো কালকে বলেই দিয়েছি। এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হোটেলটা ফোন নাম্বার দরকার পড়বে না, নিউ দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু এই সুন্দর হোটেলটা। হোটেলে রয়েছে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো দেখি ব্রেকফাস্টে কী কী খাওয়া যায়। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে পুরি সবজি, আর নিয়ে নিয়েছি জুস, অরেঞ্জ না সরি ম্যাঙ্গো জুস, আর তার সঙ্গে রয়েছে কিন্তু ফ্রুটস। চলো খেয়ে নি। তো গাইস, বেরিয়ে পড়ছি হোটেল থেকে। এখন বাজে 10:10। আগে তোমাদেরকে ঘুরে দেখাবো নিউ দীঘা সমুদ্র সৈকত, তারপরে কিন্তু আস্তে আস্তে ঘুরবো। চলো। হাত দেখালে দাঁড়িয়ে পড়বে, আর মানে কি বলবো আর লোকজনকে। তো এখন মনে হচ্ছে ট্রেন বা বাস কিছু এসেছে, সেই জন্য প্রচণ্ড ভিড় রয়েছে কিন্তু এই জায়গাটা। তো বেসিক্যালি সবসময় ভিড় থাকে দীঘা সমুদ্র সৈকতের দিকে। দীঘায় আসলে দুটো হোটেল কিন্তু আমার খুব প্রিয়, যেমন হচ্ছে একটা হচ্ছে এই দ্য পার্ক হোটেল, আর একটা হলো যে হোটেলটা ছিলাম তাদের ওই। তো এটাই হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত, কিন্তু আমি যাব না, কারণ এখন প্রচণ্ড রাশ রয়েছে, আর গাড়ি এখানে রেখে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না। তো সেই জন্য আর গেলাম না। তবে অন্য একটা সমুদ্র সাইডে যাচ্ছি, সেটাও কিন্তু একই সমুদ্র, কিন্তু জায়গাটার নামটাই আলাদা। তো চলো সেখানেই যাই। তো গাইজ, মনে হচ্ছে ট্রেন এসেছে প্রচণ্ড। অবশ্য ট্রেন আসার টাইম হয়েও গেছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস সকালবেলা 6:30 করতে আরও ছাড়ে হাওড়া থেকে, আর এখানে 10টা 10:30টার সময় চলে আসে। তো আমি অনেকদিন ট্রেনে আসি না, সেই জন্য আমার ঠিক মনেও নেই যে ট্রেনের টাইমটা কী আছে। তো চলো, আমি ছিলাম এই সুন্দর হোটেলটায়, হোটেল লেরোই। এই দেখো সুন্দর সেই মন্দির, কালকে তো দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এটা হচ্ছে সুন্দর গেট মন্দিরে। তো মন্দিরটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু বেশ বেশ বেকায়দার জায়গা হয়ে যাবে কিন্তু।
এই সমুদ্র সৈকতে সুন্দর জায়গা দীঘা। ও মাই গড, কি সুন্দর হাওয়া यार। মনে হচ্ছে এই যে জমিগুলো রয়েছে এখানে একটা জমি কিনে বাড়ি করে থেকে যায়, এত সুন্দর হাওয়া, ন্যাচারাল হাওয়া, এটা ন্যাচারাল হাওয়া। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় মোহনা। আমি আর ওই জায়গাটা গেলাম না। ওই জায়গাটা গেলে গাড়ি রাখতে হবে একটা জায়গায়, খুবই রাশ টাইম, এই টাইমটা খুবই রাশ টাইম। সকালবেলা থেকে বিকালবেলা পর্যন্ত রাশ টাইম থাকে, 12টার পর থেকে একটুখানি হালকা থাকে, তারপরে আবার 4টে থেকে কিন্তু এখানে রাশ টাইম থাকে। তো আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওল্ড দীঘা সমুদ্র সৈকত। তো দুপাশে, এক পাশে রয়েছে মোহনা, আরেক পাশে রয়েছে ওল্ড দীঘা। তো মাঝখানে আমি রয়েছি, সুন্দর সমুদ্র সৈকত। এখানে পুরো নিরিবিলি এলাকা। তো এখানে এসে বিকালবেলা তোমরা কিছুক্ষণ এখানে বসতেও পারো, এই জায়গাগুলো দেওয়া রয়েছে, এখানেও বসতে পারো বিকালবেলা, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এটাই হচ্ছে আমার রেড পান্ডা, আর হরপে হচ্ছে টাইগার। তো টাইগারকে কিন্তু আমি রেড পান্ডা বানিয়ে দিয়েছি। তো কেন রেড টাইগার বলে কিছু হয় না তো দুনিয়াতে নেই, সেই জন্য রেড পান্ডাই নাম ঠিকঠাক আছে। গাড়ি কিন্তু দারুণ, গাড়ি চালিয়ে মজা পাচ্ছি। এখনও ঠিকভাবে বলতে পারবো না যে গাড়িটা কতটা স্টেবিলিটি পাওয়ার আছে, কতটা ভালো, কারণ গাড়িটা চালিয়েছি অনেকটাই, প্রায় 200 থেকে 250 কিলোমিটার চালিয়েছি, কিন্তু আরেকটু না চালালে কিন্তু ভালোভাবে গাড়িটা বুঝতে পারবো না। মোটামুটি 5-6 হাজার কিলোমিটার চালানোর পরে কিন্তু আমি এর রিভিউ নিয়ে আসবো একটা, তো গাড়িটা কীরকম সার্ভিস দিচ্ছে, তেল সার্ভিস কেমন দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো। তার আগে চলো তাহলে এখন যাওয়া যাক আরেকটা দিকে। এই জায়গাটা, ওল্ড দীঘার এই জায়গাটা তোমরা যদি বিকালবেলা আসো তাহলে কিন্তু দেখতে বেশ দারুণ লাগে। আর সকালবেলাটা টাফ হয়ে যায়, কারণ এতটা রোদে ইচ্ছা করে না সকালবেলা যে রোদের মধ্যে একটা পার্কে এসে বসি বা পার্কের সুন্দর দৃশ্যগুলো দেখি। সেক্ষেত্রে সকালবেলা না আসাটাই বেটার। বাঁদিকে চলে গেলে কিন্তু দীঘার সমুদ্র সৈকত, আর আমি যাবো হচ্ছে ডান দিকে। এখন আমি আর আমার রেড পান্ডা যাচ্ছি দুজন মিলে তাজপুর। তো শঙ্করপুর হয়ে তাজপুর যাব, তাজপুরের সুন্দর সমুদ্র সৈকতটা তোমাদেরকে দেখাবো, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো আমি শঙ্করপুর হয়ে তাজপুর যাব। তো এই রাস্তাটা ধরে নিলাম আমি মোহনা, যেই মোহনাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে মোহনাটা দেখতে পাচ্ছ, মোহনার ঠিক পিছন দিয়ে কিন্তু এই রাস্তাটা রয়েছে। পিছন দিয়ে বলতে আমরা মোহনা ওই পাড়টায় ছিলাম, এখন চলে এসেছি এই পাড়টায়। তো এইখানে এটা হচ্ছে নদী, আর ওপাশেটা হচ্ছে সমুদ্র আর নদীর মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। তো খুব সুন্দর জায়গা, জল থাকলে তো দারুণ লাগে, আর জল না থাকলে ঠিক এরকমই লাগে। এখানে কিন্তু অনেক রয়েছে খাবারের দোকান, এখানে কিন্তু তোমরা টিফিন সেরে নিতে পারো। শঙ্করপুর 1.70 কিলোমিটার, তাজপুর এখান থেকে কিন্তু 7 কিলোমিটার। তাজপুর যেতে কিন্তু বেশ মজা লাগবে, পুরো সমুদ্রের পার যে রাস্তা শঙ্করপুর থেকে। এখানে রয়েছে কিন্তু নায়কালী মাতার মন্দির, তো এটাও কিন্তু ঘুরে নিতে পারো এই শঙ্করপুর যাওয়ার পথে। তো এই যে মন্দির, খুব সুন্দর মন্দিরটা মনে হচ্ছে রং হচ্ছে, তৈরি না, তবে রং হচ্ছে মন্দিরটা। এটা এই ব্রিজটার নামও কিন্তু নায়াকালী ব্রিজ। তো এই ব্রিজটা ওঠার মুখে কিন্তু খুব সাবধান, জোরে গাড়ি চালালে কিন্তু পুরো উড়ে যাবে। আমি একবার উড়ে গেছিলাম। এই ব্রিজে ওঠার সময় যেরকম সাবধানে উঠবে, নামার সময়ও কিন্তু সেরকমই সাবধানে নামবে। দুই দিকটাই কিন্তু একটা ঢেউ খেলানো টাইপের করা রয়েছে, মানে কড়াইও না, বলতে পারো বাম্পার, উঁচু একটা বাম্পার টাইপের করা রয়েছে, যেখানে গাড়ি জোরে চালালে কিন্তু উড়ে যেতে পারো। এই দেখো, এই যে ট্রলারের কাজ চলছে, মনে হচ্ছে ট্রলারটা খারাপ হয়ে গেছে, রিপেয়ারিং চলছে ট্রলারটা।
খুব সুন্দর জায়গা। এরকম সুন্দর জায়গা ছেড়ে কি আছে ইচ্ছা করে কলকাতায়? এখান থেকে ইউটার্ন নিয়ে গেলে কিন্তু সেই রামনগর চলে আসবে, আর তাজপুর এখান থেকে 6 কিলোমিটার। আর শঙ্করপুর তো এসেই গেলাম, এই সোজা রাস্তায় যেতে হবে শঙ্করপুর সি বিচে যেতে গেলে। তো এসে গেছি শঙ্করপুরের সুন্দর সমুদ্র সৈকতে। শঙ্করপুরেও কিন্তু একটা ছোট পার্ক টাইপের করা রয়েছে। তো শঙ্করপুরে এসেও কিন্তু তোমরা ঘুরে নিতে পারো, সুন্দর জায়গা বেশ। এখানে মানুষে ঘুরতে আসে, জাস্ট ঘুরেই কিন্তু চলে যায়। ওহো, এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। দেখো কি সুন্দরভাবে পার্কটা তৈরি করে রেখেছে শঙ্করপুরের সুন্দর পার্কটা। শঙ্করপুর থেকে কিন্তু তাজপুরের যে রোডটা, এই রোডটা কিন্তু দারুণ 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 দেখতে পাচ্ছ। সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার মজাই আলাদা। যখন জোয়ার আসে তখন কিন্তু রাস্তাতেও কিন্তু জল চলে আসে। জল বলতে জলের ঝাপটা, যে ঢেউটা দেয়, সে বড় বড় ঢেউ, সেটা কিন্তু আরও দারুণ লাগে। তবে এখন কিন্তু জোয়ার নেই, জোয়ার থাকলে জল কিন্তু চলে আসতো গায়ে। এই রোডটা আমার কিন্তু দারুণ লাগে, স্পেশালি দারুণ লাগে। তো যতবার দীঘাতে এসেছি বাইক নিয়ে এই রাস্তায় এসেছি, গাড়ি নিয়ে আসলেও কিন্তু এই রাস্তা দিয়ে ঘুরে গেছি আমি। কারণ এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু আমার বেশ মজা লাগে, ভালো লাগে। মজার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে ভালো লাগে আমার। এসেই গেলাম কিন্তু তাজপুর, আর বেশি দূর নেই। তবে তাজপুর থেকে মেন রোডের যে রোডটা আছে, জানি না রোডটা কতটা ভালো হয়েছে এখন, আগে প্রচুর খারাপ ছিল। হয়ে গেল এই সুন্দর রোড। আর সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার মজাই আলাদা। সমুদ্রের পাশে যদি এরকম সুন্দর রোড থাকে তাহলে তো বিশাল ব্যাপার। তো একটা দোকান থেকে জল নিলাম, তো সেই দোকানের কাছে গাড়িটা রেখে কিন্তু একটু আসলাম তোমাদেরকে দেখানোর জন্য সমুদ্রের একদম পাশে। এই জায়গাটা তাজপুরে যখন আমি প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না। পরে এরকম বাজিটা দিয়ে এরকম সুন্দর দৃশ্য বানিয়েছে। এই যে বালিটা দেখছো, এরকমই বালি ছিল কিন্তু এখানেও, তবে পাথর ছিল, কিন্তু এরকম বাঁধানো খুব সুন্দর জায়গা ছিল না। এখানে কিন্তু রয়েছে সুন্দর একটা টয়লেট। ওয়াও, দারুণ লাগছে। কিন্তু আজকে মেঘলা ওয়েদার রয়েছে, সেই জন্য সমুদ্রের জলের কালারটা ঘোলাই রয়েছে। তো সমুদ্রের জলের কালারটা যদি ব্লু কালারে দেখতে চাও, যেমন বেঙ্গল লেকে দেখতে পারো, সেরকম দেখতে চাইলে কিন্তু যেতে হবে আন্দামান বা লাক্ষাদ্বীপের দিকে। তো আমি বাড়ি থেকে একটা জিনিস আনতে ভুলে গেছি, যেটা হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড। মেমোরি কার্ড প্রায় ফুল হয়ে গেছে, তো যতদূর দেখানো সম্ভব ততদূরই আমি দেখাতে পারবো তোমাদেরকে। তারপরে মোবাইলে যেটুখানি সম্ভব হয় দেখাবো। চলো তাহলে বেরোনো যাক বাড়ির উদ্দেশ্যে। তো এটা আমার কাছে নতুন আপডেট। তাজপুরের রাস্তা মনে হচ্ছে ভালো হয়ে গেছে। মেন রোড থেকে যেখান দিয়ে তাজপুরের দিকে আসতে হয় রাস্তা দিয়ে, সেই রাস্তাটা মারাত্মক খারাপ ছিল লাস্ট টাইম। তো গাড়ির আমার টায়ার পাংচার হয়ে গেছিলো এই রাস্তাতেই। মানে এতটাই খতরনাকভাবে টায়ারটা পাংচার হয়েছিল যে আমার রিমটা ভেঙে গেছিলো 4 চাকার। তো সেই রাস্তা দিয়ে কিন্তু আজকে এখন যাচ্ছি আমি। তো রাস্তাটা কতটা ভালো কতটা খারাপ সেটা তো অবশ্যই জানতে পারবে তোমরা। তাজপুর সমুদ্র সৈকত ঘুরতে গেলে কিন্তু এই গলিটা দিয়ে চলে যেতে হবে। তো এখানে অনেক রিসোর্ট আছে এই গলিটার ভিতরে, তো সেই রিসোর্টগুলোতেও তোমরা থাকতে পারো। খুব সুন্দর তাজপুর, কিন্তু একটুখানি সমস্যা হচ্ছে ওই একটুখানি গন্ধ রয়েছে, আর কিছু না। চলো। ও, রাস্তা কিন্তু দারুণ করে দিয়েছে।
তো এরপরে দাঁড়ানোর ইচ্ছা আছে কোলাঘাটে গিয়ে। তো জল টল সব নিয়ে নিয়েছি আমি। তো জলটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই গরমকালে। তো গরমের দিনে জল না থাকলে কিন্তু গাড়ি চালানোও যাবে না। আমি বেশি কিছু আনিনি জল খাওয়ার জন্য, মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়াটা কিন্তু বেকার। সেই জন্য কিন্তু আমাদের রাইডারদের কাছে থাকে হাইড্রেশন ব্যাগ। তো হাইড্রেশন ব্যাগটা রয়েছে আমার 2 লিটারে। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তা কিন্তু দারুণ হয়ে গেছে, আর নেই টেনশন। তোমরা কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারো এই সুন্দর রাস্তা দিয়ে তাজপুর ঘুরে কিন্তু তোমরা যেতে পারো নিউ দীঘার উদ্দেশ্যে। তো গাইজ উঠে পড়েছি হাই রোডে। আমার পেট্রোল ভরতে হবে, পেট্রোল না ভরলে কিন্তু পুরো কিলোমিটারটা আমি যেতে পারবো না। এখন রেঞ্জ দেখাচ্ছে, রেঞ্জটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফিউল টিপ, তো এখন রেঞ্জ দেখাচ্ছে 122 কিলোমিটার যাবে, বেশি দূর যাবে না, 122 কিলোমিটার মাত্র যাবে। কিন্তু গাড়ি যা তেল রয়েছে, তো তেল আমাকে ভরতেই হবে, কারণ বাড়ি তো 122 কিলোমিটার না, বাড়ি হচ্ছে 182 কিলোমিটার। সেক্ষেত্রে 2-4 লিটার তেল তো আমাকে ভরতেই হবে। তো এখান থেকে নন্দনকুমারের ডিস্টেন্স হলো 70 কিলোমিটার, অনেকটাই দূর। 70 কিলোমিটার। অ্যাপ্রিলা গেল, অ্যাপ্রিলা, ও হো অ্যাপ্রিলা গাড়িটাও কিন্তু আমার বেশ দারুণ লাগে, কিন্তু সেটা স্পোর্টস বাইক আমার নেওয়ার একদমই ইচ্ছা নেই। তো যেহেতু আমি ট্যুরিং করতে পছন্দ করি, আমার কাছে ট্যুরিং বাইকই কিন্তু বেটার লাগে। তো গাইজ এখন আমি এসে গেছি চাউলখোলা হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তা। তো চাউলখোলা থেকে কিন্তু চলে যেতে হবে মন্দারমণি। এই চাউলখোলা থেকে হয়তো ওই তো লেখা রয়েছে চাউলখোলা থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে মন্দারমণি, আর নন্দনকুমারে হচ্ছে 65 কিলোমিটার। হয়ে গেল জ্যাম, সামনে রয়েছে বাস, সেই জন্য হয়ে গেছে জ্যাম। তো সরু রাস্তা ছেড়ে চলে এসেছি কিন্তু চওড়া রাস্তায়। গতকালকে দীঘা আসার সময় যে ফাঁকা রাস্তা পেয়েছিলাম সেরকম রাস্তা এখন পাওয়া যাবে না, এখন রাশ টাইম, সেই জন্য একটু জ্যাম তো থাকবেই। আমরা এসে গেছি কাথি থেকে কত দূর হবে, কত কাথি পর্যন্ত হচ্ছে 35 থেকে 36 কিলোমিটার রাস্তা দীঘা থেকে। তো 35-36 কিলোমিটার এসেই গেছি কলকাতা, 152 কিলোমিটার, যেটা তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম। 152 কিলোমিটার বাকি রয়েছে কিন্তু কলকাতা। চলো এখন কাথি বাস স্ট্যান্ডে প্রচুর জ্যাম। ভিডিওটা সেখানে করিনি, কারণ তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, মেমোরি কার্ড প্রায় শেষ, আর 3 মিনিটের মতো ভিডিও হতে পারে মেমোরি কার্ডে। তো সেই জন্য খাবে ভিডিওটা আমি করছি। তো চলো, সেই পড়ে গেলাম কিন্তু সিগনালে। তো এখান থেকে সোজা গেলে হচ্ছে কলকাতা 150 কিলোমিটার বাকি। আর যদি চলে যাও বাঁদিকে চলে গেলে কিন্তু খড়গপুর চলে যাবে। খড়গপুর এখান থেকে 90 কিলোমিটার। তো যারা খড়গপুরে বাড়ি তাদের কিন্তু সুবিধা, 90 কিলোমিটার বেশি দূর না, তবে আবার অনেকটা দূর। চলো দেখি সিগন্যাল কখন দেয়। গাইস চলে এসেছি আবারও জ্যামের জায়গায়। তো যতক্ষণ না ন্যাশনাল হাইওয়েতে উঠবো, মানে 16-এ যতক্ষণ না উঠবো ততক্ষণ কিন্তু জ্যাম। এখন আমরা এসে গেছি নাচিন্দা বলে একটা জায়গায়। তো গাইস যাওয়ার সময় বলেছিলাম যে এই টেম্পলটা তোমাদের দেখাবো, এই দেখো টেম্পলটা কিন্তু হেভি সুন্দর। তো এই টেম্পলটা কিন্তু ঘুরে নিতে পারো তোমরা এখানে আসলে, নাচিন্দা। ওহো প্রচণ্ড জ্যাম আর। তো গাইজ নাচিন্দার জ্যাম দেখো, নাচিন্দার জ্যাম, এটা বাপরে মারাত্মক জ্যাম। এই দেখো আবার ওভারটেক করছে, রে ভাই সাহেব, এইগুলো তো ঠিক না ভাই, এইগুলো ঠিক না। মানে এই গরমে জ্যামে দাঁড়াতে কি ভালো লাগে।
জ্যাম 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 জ্যাম। তো জ্যাম তো আছে, বাট পাউরুটি নেই। পাউরুটি থাকলে বেশ ভালো হতো, খাওয়া দাওয়াও সেরে নিতাম। তো ছেড়েছে জ্যাম। চলো দেখা যাক আবার কোথায় গিয়ে জ্যামে পড়তে হয়। দেখো এখানে এসে আটকে গেলাম, তো অনেকটা আগে চলে এসেছি। সিগন্যাল নেই, ট্রাফিকের জন্য সমস্যা হয়ে গেছে। তো একটু তো জ্যাম থাকবে, এইসব জায়গায় তো ব্রিজ ট্রিজ কিছু নেই। তো একটু জ্যাম কাটিয়ে এখান দিয়ে যেতে হবে। তো জ্যামটা জায়গাটার নাম হচ্ছে হেরিয়া। তো এই জায়গাটার নাম যে হেরিয়া সেটা আজকে জানলাম। না করে 10-12 বার এসছি এই জায়গাটায়, কিন্তু নামটা জানা ছিল না আমার। গাইস দুপাশেই দেখো জ্যাম, দুপাশেই জ্যামটা কেন, এত জ্যাম কেন আমি তো বুঝতে পারছি না। এই রাস্তায় এত জ্যাম আমি কখনো দেখিনি, এই রাস্তায় এত জ্যাম। তো এই জ্যামের জন্য একটু অফরোডিংও হয়ে গেল, কারণ পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা, তো এখান দিয়ে গাড়ি চালিয়ে আসলাম অনেকটা এগিয়ে। না হলে এখনও কিন্তু সেই পিছনে থাকতাম। তো অবশেষে জ্যাম ছাড়ালো, গুটি 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 পায়ে যাচ্ছি বাড়ির দিকে। তো গাইজ এসে গেছি এখন হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজাতে। তো কি বলবো আর, আমার গোপ্রোর ব্যাটারি ডাউন হয়নি আজকে, ব্যাটারি ঠিক আছে, কিন্তু আজকে সমস্যা হয়ে গেছে হচ্ছে মেমোরি কার্ড আনিনি। মেমোরি কার্ড না আনার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো ফোনে যেটুকুনি দেখানো যায়। এখন রয়েছি এক্সপ্রেস ফুড প্লাজাতে, ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবারও বেরোবো। দেখো প্রচুর গাড়ি রয়েছে, আর এখানে একটা জিনিস বেটার লাগে, যেটা হচ্ছে মাঝখানে যে ট্রেনটা রয়েছে, দেখতে পাচ্ছ কেমন লাগছে, দারুণ লাগছে। কিন্তু এর পাশেই রয়েছে কিন্তু শেরি পাঞ্জাব, সেটাও কিন্তু দারুণ একটা ধাবা, কিন্তু এটাও কিন্তু কম নয়। তো এখানে আসতে পারো। আজ এখন লাঞ্চের সময়, সেই জন্য কিন্তু গাড়ি পুরো ভর্তি। তো দেখো পাশাপাশি কিন্তু দুটো ট্র্যাম্প রয়েছে, এটা হচ্ছে স্পিড আর এটা আমারটা হচ্ছে টাইগার। তো দুটোই রয়েছে, তো দুটোকে পাশাপাশি দেখো জাস্ট কেমন লাগছে, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। ওটা হচ্ছে ছোটো ভাই, এটা হচ্ছে বড়ো ভাই। চলো। সো গাইজ আমি অর্ডার দিয়ে দিয়েছি কোল্ড কফি। তো আমি এসেছি কিন্তু এক্সপ্রেস ধাবা। এই ধাবাটা খুব পরিচিত ধাবা আমাদের রাইডিং গ্রুপের। এই দেখো ভেতরটা কতটা ভিড় রয়েছে আজকে। তো আমরা যখন সকাল সকাল আসি এতটাই কিন্তু ভিড় থাকে, কারণ আমাদের রাইডিং গ্রুপের সবাই এখানেই আসে। ও সুপার বাইক প্রচুর আসে, প্রচুর আসে। আমিও কোনো দিন আসবো তাদের সাথে। তো এখন তো আমার কাছে রয়েছে রেড পান্ডা।